ওটা ছিল একটা কালো অন্ধকার রাত্রি, চারিদিক থেকে আসছিল বিকট বিকট আওয়াজ। স্যার আপনি কি আজকে আমাদের ভয় ধরাচ্ছেন? না রে বাবা, ভয় ধরাচ্ছি না। আজকে আমরা জানবো কিভাবে আমাদের মধ্যে এই ভয়ের সঞ্চার হয় এবং কি করে আমরা এই ভয়কে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুজন দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কি সুন্দর ইমোশন একটা কাজ করছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে, নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, তাই না? এরপরে উদ্ভিদ চিরসবুজ হয়ে আছে, আবার উদ্ভিদের বৃদ্ধিকেও নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে সমস্ত কাজগুলো, এই সমস্ত কাজগুলো করছে কে? আমরা কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছি? আজকে জিজ্ঞাসা করব, কে এই সমস্ত কাজগুলো করছে? কে এই সমস্ত কাজগুলোর নিয়ন্ত্রক? এই সমস্ত কাজগুলোর নিয়ন্ত্রক হলো হরমোন। হ্যালো স্টুডেন্ট, তাহলে আজকে থেকে আমরা শুরু করতে চললাম ক্লাস 10-এর বহু আকাঙ্ক্ষিত একটা টপিক হরমোন নিয়ে, যার প্রভাবে কৈশোর বয়সে আমাদের মধ্যে বিভিন্ন গৌণ যৌন লক্ষণের প্রকাশ পায়। আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়ি এবং যেটি আমাদের রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে থাকে, তাই না? তাহলে এই হরমোন কি, কে সর্বপ্রথম এই হরমোনের কথা বলেছিলেন, এর আবিষ্কারক কারা, প্রথম আবিষ্কৃত হরমোন কি, হরমোন কিভাবে কাজ করে, এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর আজকে আমরা জানব। ওকে, তাহলে এক এক করে শুরু করি। সর্বপ্রথম আমরা জানব কে সর্বপ্রথম এই হরমোনের অস্তিত্বের কথা বলেন। হরমোনের অস্তিত্বের কথা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। 1881 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন আমাদের সামনে আলোকবৃত্তি পরীক্ষার দ্বারা প্রমাণ করে দেখান উদ্ভিদের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। ওকে, সেখান থেকেই আমরা বুঝতে পারি যে একটা রাসায়নিক পদার্থ আছে যেটা উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, বিজ্ঞানী চার্লস ডারউইন। ওকে, এরপর এই যে হরমোন, এই পদার্থটার নাম যে দেওয়া হবে হরমোন, এটা করেন বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং এই পদার্থটির নামকরণ করেন। কি নামকরণ করেন? হরমোন। হরমোন নামকরণ করেন কোন বিজ্ঞানী? বেলিস ও স্টার্লিং এই পদার্থটির নামকরণ করেন হরমোন। ওকে, এরপর প্রথম যে আবিষ্কৃত হরমোন, সেটা ছিল সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোন, প্রথম হরমোন সেটা ছিল প্রাণী হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোন কি? সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন। ওকে, এবং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কি ছিল? সেটা ছিল অক্সিন। উদ্ভিদ হরমোন কি ছিল? অক্সিন। 1928 সালে বিজ্ঞানী ভেন্ট এই অক্সিনের আবিষ্কার করেন। ওকে, এই ছিল হরমোনের আমাদের কিছু কথা। এবার এই যে হরমোন শব্দটা, সেটা কোন দেশ থেকে এসেছে, এর অর্থ কি? হরমোন একটা গ্রিক শব্দ যেটা এসেছে হরমাও থেকে। এই হরমাও শব্দের অর্থ কি? হরমাও শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা বা জাগ্রত করা। ওকে, হরমাও শব্দের অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা। স্যার, তাহলে হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? হরমোন সাধারণত প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং উদ্ভিদের ক্ষেত্রে অগ্রস্থ ভাজক-কলা অর্থাৎ বিভিন্ন কোষ সমষ্টি, অগ্রমুকুল, ভ্রূণমূল, আবরণী, এখান থেকে, এইসব জায়গা থেকে হরমোন ক্ষরিত হয়। ওকে, এইবার আমরা জানলাম হরমোনের উৎপত্তি সম্পর্কে, তাই না? এবার হরমোনের কিছু কথা সম্পর্কে এরপরে আমরা দেখব যে হরমোন তো বিভিন্ন কাজ করছে, সেটা আমরা দেখলামই। এরপরে আমরা দেখব যে এই যে হরমোন কিভাবে কাজ করছে। আমরা এই ছবিটার দিকে একটু লক্ষ্য করব। একটু বড় করে দিলাম, এই ছবিটার দিকে লক্ষ্য করব। হরমোন উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কোষ সমষ্টি ও প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। হরমোন ক্ষরিত হওয়ার পরে হরমোন কিন্তু উৎসস্থলে ক্রিয়া করে না। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কলার মাধ্যমে, এবং প্রাণীদের ক্ষেত্রে হরমোন দেহতরল অর্থাৎ রক্তের মাধ্যমে পরিবাহিত হয়।
এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। হরমোন ক্ষরিত হয়ে আমরা এই প্রাণীর ঘটনাটি দেখছি। প্রাণীদের ক্ষেত্রে হরমোন রক্তে মিশে যায়। এই রক্তের মাধ্যমে হরমোন পরিবাহিত হয়ে কোথায় যায়? হরমোন পরিবাহিত হয়ে যায় নির্দিষ্ট সেলে, অর্থাৎ যেটাকে আমরা বলবো টার্গেট সেল। এই টার্গেট সেলে হরমোন গিয়ে কি করে ক্রিয়া করে, বিপাকীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে থাকে, বিভিন্ন রাসায়নিক বার্তা নিয়ে যায় এবং বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এবং এই ক্রিয়ার পর হরমোন কী হয়? ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। ক্রিয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এই যে দুটো কথা আমি বললাম, হরমোন উৎসস্থল থেকে ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত নির্দিষ্ট অঙ্গে পৌঁছে গিয়ে সেখানে কি করে রাসায়নিক বার্তা নিয়ে যায়, একটা বার্তা নিয়ে যায়। এই জন্য হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। হরমোন বিভিন্ন কোষে রাসায়নিক বার্তা নিয়ে যায় বলে হরমোনকে আমরা কি বলবো? রাসায়নিক দূত বলবো। এবং হরমোন আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে, হরমোন আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে, কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে বলে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়কও বলে থাকি। আচ্ছা স্যার, আমরা হরমোন সম্পর্কে এত কিছু জানলাম, এবার হরমোন স্যার কাকে বলে? হরমোন বলতে আমরা কি বুঝি? হরমোন কাকে আমরা বলবো? হরমোন কাকে বলবো? হরমোন যেহেতু জীবদেহ থেকে ক্ষরিত হয়, তাহলে হরমোনকে আমরা কি বলবো? জৈব রাসায়নিক পদার্থ। তাহলে হরমোন বলা হয় এরকম একটা পদার্থকে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দেহতরলের মাধ্যমে অথবা ব্যাপন প্রক্রিয়া উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে বিপাকীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা বলবো হরমোন। এই যে হরমোনের এত বড় একটা সংজ্ঞা আমরা পড়লাম, এতে হরমোনের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম, তাই না? এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার আকারে সেই জিনিসগুলো এক এক করে দেখব। প্রথমেই আমরা পড়ব কি হরমোন কাকে বলে, তাই না? তাহলে চলো এবার প্রথমে আমরা কি পড়ব? হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা কি বলবো? হরমোন। হরমোন একটা গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে, যার অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা। 1981 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। 1905 সালে বেলিসো স্টার্লিং হরমোন নামকরণ করেন। আমরা হরমোনের ক্রিয়াগুলো আমরা দেখলাম, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি, পরিস্ফুটন, সারা প্রদান, হরমোন অসংখ্য কাজ করে থাকে। এবং প্রাণীদের ক্ষেত্রে উত্তেজনায় সাড়া দেওয়া, বৃদ্ধি, জনন, বিপাকীয় ক্রিয়া, এগুলো হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এরপর আমরা কি দেখলাম? হরমোনকে রাসায়নিক দূত ও রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? হরমোনকে রাসায়নিক দূত ও রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা পরিবহন করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ গড়ে তোলে, তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। প্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন, এটি ছিল প্রাণী হরমোন। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন অক্সিন বিজ্ঞানী ভেন্ট আবিষ্কার করেন। আচ্ছা, আমরা দেখলাম উদ্ভিদের ক্ষেত্রে হরমোন বিভিন্ন কোষ সমষ্টি থেকে ক্ষরিত হয়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আমাদের শরীরের মধ্যে এই যে গ্রন্থি, তাই না? আমাদের শরীরে 3 ধরনের গ্রন্থি আমরা দেখতে পাবো। কি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি ও মিশ্র গ্রন্থি। আচ্ছা, এখানে আমাদের আলোচনার বিষয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকেই আমাদের হরমোন ক্ষরিত হয়। কি কি স্যার অন্তঃক্ষরা গ্রন্থি আছে? আমাদের শরীরে অসংখ্য অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেমন হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যানক্রিয়াস, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি এবং আছে জনন গ্রন্থি। ওকে, এইসব গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয় এবং উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কোষ সমষ্টি, অগ্রস্থ ভাজক কলা, ভ্রূণমূল আবরণী, এইসব জায়গা থেকে হরমোনগুলো ক্ষরিত হয়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি স্যার আমরা কাকে বলবো? অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম আছে কি? অনাল গ্রন্থি। যেসব গ্রন্থির কোনো নালী থাকে না, যার ক্ষরণ রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে দূরে প্রবাহিত হয় এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদেরকে আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, এবার আমাদের পরীক্ষার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যটা আমাদের কাজে লাগতে পারে। এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা দেখলাম কি ক্ষরিত হয়? হরমোন, যেটা ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেটা উৎসস্থলে ক্রিয়া করে না, দূরে ক্রিয়া করে। এখান থেকে তাহলে দুটো পার্থক্য, একটা হচ্ছে হরমোন আর উৎসেচকের পার্থক্য। উৎসেচক স্যার কোথা থেকে আসলো? আমাদের
শরীরের আরেক প্রকার যে গ্রন্থি ছিল কি বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ সনাল গ্রন্থি, সেখান থেকে যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে উৎসেচক, এবং উৎসেচকের যাবতীয় ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা নবম শ্রেণীতে পড়ে এসেছি, যেটা আমাদের পুষ্টিতে সাহায্য করে, তাই না, পুষ্টির বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করে, লালা গ্রন্থি শর্করা পরিপাকে সাহায্য করে, পেপসিন প্রোটিন পরিপাকে সাহায্য করে, লাইপেজ ফ্যাট পরিপাকে সাহায্য করে, বিভিন্ন বহিঃক্ষরা গ্রন্থিগুলো থেকে উৎসেচকগুলো ক্ষরিত হয়ে আমাদের পুষ্টির বিপাকে সাহায্য করেছিল, তাই না। তো আমরা এই যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো জানলাম, সেখান থেকে দুটো কোশ্চেন আমরা পড়ে রাখবো। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য কী, একটা হলো হরমোন আর উৎসেচকের পার্থক্য কী। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির থেকে সম্বন্ধে আমরা কী কী জানি? অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না, বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে, ইজি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়? হরমোন ক্ষরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কী ক্ষরিত হবে? উৎসেচক ক্ষরিত হবে। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত হরমোন উৎপত্তি স্থল থেকে সবসময় দূরেই ক্রিয়া করে আবার ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, এটাও আমরা লিখতে পারি। বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত উৎসেচক উৎপত্তি স্থলেও ক্রিয়া করে এবং উৎপত্তি স্থল থেকে দূরে দুই জায়গায় ক্রিয়া করে এবং এটা ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। একই রকম পার্থক্য হরমোন ও উৎসেচক। হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। উৎসেচক কোথা থেকে ক্ষরিত হয়? বহিঃক্ষরা গ্রন্থি থেকে। হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে ক্রিয়া করে, উৎসেচক উৎপত্তি স্থল ও উৎপত্তি স্থল থেকে দূরে দুই জায়গায় ক্রিয়া করে। হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। কমপ্লিট। আচ্ছা, হরমোন নামকরণ করেন কোন বিজ্ঞানী? বেলিস স্টার্লিং, 1905। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের এই যে হরমোনগুলো, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন দুটো পার্ট। আজকে আমরা শুধুমাত্র উদ্ভিদ হরমোনের কথা পড়ব, উদ্ভিদ হরমোন। ওকে, উদ্ভিদ হরমোনকে আমরা আরেকটা নামে অভিহিত করে থাকি, সেটা কি? সেটা হচ্ছে ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন আমরা কাকে বলবো? আমরা হরমোনের যে ডেফিনেশন দিলাম সেখান থেকে একটু কেটে ছেটে উদ্ভিদ হরমোনের ডেফিনেশনটা দেব। যে জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ায়, উদ্ভিদ হরমোন কীভাবে পরিবাহিত হয়? ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন প্রক্রিয়ায় দূরে পরিবাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোন মূলত তিন ধরনের। কি কি? আচ্ছা, উদ্ভিদ হরমোন মূলত তিনটি উদ্ভিদ হরমোনের কথা আমরা পড়ব। সেটা হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন আর জিব্রেলিন। এছাড়াও আরও দুটি উদ্ভিদ হরমোন ছিল। কি কি উদ্ভিদ হরমোন? সেগুলো ইথিলিন, যেটাকে আমরা বলবো গ্যাসীয় হরমোন, আর একটা কী ছিল? প্রকল্পিত হরমোন, তাই না। সেটা হচ্ছে ফ্লোরিজেন। এগুলোর সম্বন্ধেও আমরা পড়ব। এবার চট করে দেখে নেব উদ্ভিদ হরমোনের কয়েকটা বৈশিষ্ট্য। আমরা এই যে হরমোন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো জানলাম, সেখান থেকেই আমরা লিখতে পারবো উদ্ভিদ হরমোন কোথা থেকে ক্ষরিত হয়। উদ্ভিদ হরমোন সবসময় ক্ষরিত হবে অগ্রস্থ ভাজক কলা বর্ধনশীল উদ্ভিদের যেসব অঙ্গ, ভ্রূণমূল, আবরণী, ভ্রূণ, মুকুল, শস্য, ফল, এখান থেকে উদ্ভিদ হরমোন ক্ষরিত হয়। উদ্ভিদ হরমোনের ক্ষরণস্থল। এবার উদ্ভিদ হরমোন কীভাবে পরিবাহিত হয়? আমরা এখনই দেখলাম ব্যাপন প্রক্রিয়া পরিবাহিত হয়। উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর কী হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এগুলি হলো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। সংজ্ঞাটা ভালোভাবে পড়ে নিলেই আমরা উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো অনায়াসে লিখে দিতে পারবো। ওকে, এবার আমরা যে তিনটি উদ্ভিদ হরমোনের কথা ভালোভাবে আলোচনা করব সেটি কি? অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বেরেলিন, তাই তো। এই তিনটি হরমোনের মধ্যে দেখা যায় দুটি হচ্ছে নাইট্রোজেনযুক্ত আর একটা নাইট্রোজেনবিহীন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু বারে বারে জিজ্ঞাসা করা হয়। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম, সেটা হলো জিব্বেরেলিন। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কি? জিব্বেরেলিন। যদি আমরা উদ্ভিদ হরমোনগুলোকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করি, তাহলে উদ্ভিদ হরমোনগুলোকে এই নাইট্রোজেন আছে কি না এই অনুযায়ী দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন, সেগুলো কি? সেগুলো হচ্ছে এই অক্সিন, নাইট্রোজেন যুক্ত, তাই না। একটা হলো অক্সিন আর একটা হলো সাইটোকাইনিন। আর নাইট্রোজেন বিহীন, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। একটা নাইট্রোজেন যুক্ত আর একটা হলো নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কোনটা? নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো এই জিব্বেরেলিন। ওকে, আর কিছু হরমোন যেগুলো ছিল প্রকল্পিত হরমোন আর গ্যাসীয় হরমোন, ওগুলো উদ্ভিদ হরমোনের মধ্যেই পড়ে। ঠিক আছে, ওগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত।
চলো এবার আমরা এক এক করে আলোচনা করব অক্সিন, সাইটোকাইনিন ও জিবরেলিনের কথা। অক্সিন, সর্বপ্রথম আমরা জানব এই অক্সিনের রাসায়নিক সংকেত কী। রাসায়নিক সংকেত, রাসায়নিক নাম। অক্সিন এর রাসায়নিক সংকেত আমরা কিভাবে মনে রাখতে পারবো? ওকে, আমরা বর্তমানে কোন ক্লাসে পড়ি? 10। তাহলে সি লিখে আমরা লিখব 10। আগে কোন ক্লাসে পড়তাম? 9। তাহলে এইচ লিখে আমরা লিখব 9। আর অক্সিজেন, অক্সিজেনের পাশে কী চিহ্ন লিখতে হয়? 2। এরপরে নাইট্রোজেন, কারণ এটা নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন। এইভাবে আমরা অক্সিজেনের রাসায়নিক সংকেত মনে রাখতে পারি। C10H9O2N। এই অক্সিজেনের যে রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। অক্সিজেনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিজেন কোথা থেকে খরিত হয়? সাধারণত অগ্রস্থ ভাজক কলা। অক্সিন হরমোন কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণ, মূল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, এখান থেকে অক্সিন খরিত হয়। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদের করতে হবে, এই অক্সিনের কাজ কি? অক্সিন হরমোনের কাজ কি? অক্সিন হরমোনের কাজ, অক্সিন হরমোন সর্বপ্রথম কি কাজ করে? অগ্রস্থ প্রকটতা ঘটায়। অক্সিন উদ্ভিদের এই যে অগ্রমুকুল আছে, অগ্রমুকুল, এই অগ্রমুকুল অর্থাৎ অগ্রভাগের বৃদ্ধি ঘটায়। অক্সিন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায়, উদ্ভিদকে লম্বায় বেড়ে যেতে সাহায্য করে। অক্সিন কী করে? অগ্রস্থ প্রকটতা ঘটায়। অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি ঘটায় অর্থাৎ অগ্রস্থ প্রকটতা ঘটায়, সেটা পার্শ্বীয় মুকুলের অর্থাৎ শাখা প্রশাখাগুলোর বৃদ্ধি ঘটায় না। এরপর কি করে? তাহলে 1 নম্বর অক্সিনের কাজ হলো অগ্রস্থ প্রকটতা ঘটানো। ওকে, অগ্রস্থ প্রকটতা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে অক্সিন কি করে? কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজন। অক্সিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজন, মূলত কোন কোষ বিভাজন? নিউক্লিয়াস বিভাজনে অক্সিন হরমোন সাহায্য করে থাকে। এর ফলে উদ্ভিদের বৃদ্ধিতেও সাহায্য করে, কমন। এরপরে অক্সিন আর কি কাজ করে? অক্সিন 3 নম্বর হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিনের প্রভাবে উদ্ভিদের যে ডিম্বাশয় সেটা ফলে পরিণত হয় এবং অক্সিন প্রয়োগ করে আমরা নিষেক ছাড়াই ডিম্বাশয়কে ফলে পরিণত করতে পারি। একে আমরা কি বলবো? একে আমরা বলবো পার্থেনোকার্পি। তাহলে অক্সিনের প্রভাবে উদ্ভিদের বীজবিহীন ফল তৈরি করার পদ্ধতিকে আমরা বলবো পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। চতুর্থ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন আবার কি করতে পারে? উদ্ভিদের যে ট্রপিক চলন, সেই ট্রপিক চলনকেও অক্সিন নিয়ন্ত্রণ করে থাকে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কে করে থাকে? অক্সিন। এবার আমরা এই ট্রপিক চলন নিয়ন্ত্রণটাকে একটা আলাদা কোশ্চিনও ভাবতে পারি। আবার যদি একসঙ্গে 3 নম্বরের কোশ্চিন থাকে যে অক্সিন হরমোনের কাজগুলি কি, সেখানে ছোট করে এটাকে লিখতেও পারি। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। পর আমরা আলোচনা করছি ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। সাধারণত এই অক্সিন হরমোন যেদিক থেকে আলো আসবে তার বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়। ধরলাম এদিক থেকে সূর্যের আলো আসছিল, তাহলে অক্সিন কোন দিকে বেশি সঞ্চিত হবে? আলোক উৎসের বিপরীত দিকে। এই দিকে অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে অক্সিন আলোক উৎসের বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়। এবার উদ্ভিদের কাণ্ডের যে বৃদ্ধি এবং মূলের যে বৃদ্ধি, এই অক্সিনের প্রভাবে সেটার মধ্যে পার্থক্য দেখা যায়। উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি যেদিকে অক্সিন বেশি থাকে, কাণ্ডের বৃদ্ধি সেই দিকে বেশি ঘটে। তাহলে কাণ্ডের ক্ষেত্রে উদ্ভিদ কোন দিকে, কাণ্ডের ক্ষেত্রে অক্সিন হরমোন কোন দিকে বেশি আছে? আলোর উৎসের বিপরীত দিকে। তাহলে এই দিককার কোষগুলোর বৃদ্ধি বেশি করে ঘটবে, তাই না? কোন দিককার কোষগুলোর বৃদ্ধি বেশি করে ঘটবে? এই দিককার কোষগুলোর বৃদ্ধি বেশি করে ঘটবে। এই জন্য উদ্ভিদের যে কাণ্ড, এই দিককার অংশটা বেশি বৃদ্ধি পেয়েছে আর এই দিককার অংশটা কম বৃদ্ধি পেয়েছে। তাই অক্সিনের কারণে উদ্ভিদের এইরকম কাণ্ডটা বেঁকে গেছে, বোঝা গেল? আর মূলের ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টা। সেটা হচ্ছে মূল আবার কম অক্সিনে বেশি অনুভূতিশীল। যেদিকে কম অক্সিজেন থাকবে সেই দিকে মূল বেশি বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের মূল, তাই না? এদিক থেকে আলো আসছিল, তাহলে যেদিকে আলো আসবে সেদিকে কম অক্সিজেন, যেদিকে আলো নেই সেটা হচ্ছে সেদিকে বেশি অক্সিজেন। ঠিক আছে?
এবার আমরা দেখলাম মূল কম অক্সিজেনে বেশি অনুভূতিশীল, তাই না? তাহলে এইদিকে কম অক্সিজেন আছে, তাহলে এই দিককার কোষগুলো বেশি বৃদ্ধি পায়, তাই আমাদের উদ্ভিদের যে মূল সেটা এইভাবে বেঁকে যায়। এইভাবে অক্সিজেন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে এবার কি লেখা আছে আমরা দেখে নিই। অক্সিন হরমোন আলোর উৎসের বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়। উদ্ভিদের কাণ্ডে অক্সিজেন আলোক উৎসের বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হলে ওই দিকের কোষগুলো দ্রুত বিভাজিত হয়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোক উৎসের দিকে বেঁকে যায়। আর উদ্ভিদের মূল কম অক্সিজেনে বেশি অনুভূতিশীল, তাই মূলের ক্ষেত্রে আলোক উৎসের দিকে কম অক্সিজেন থাকে, ফলে ওই দিককার কোষগুলো দ্রুত বিভাজিত হয়, মূল আলোক উৎসের বিপরীতে বেঁকে যায়। এইভাবে অক্সিজেন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, এরপর আমরা চলে যাব জিব্বেরেলিনের কথা। জিব্বেরেলিন, ঠিক আছে, আমরা এরপর চলে গেলাম জিব্বেরেলিন। জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি, সংকেত কি, জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত হলো C19। জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত C19H22O6। জিব্বেরেলিনে সংকেতে আমরা দেখতে পাচ্ছি কোনটা অনুপস্থিত, নাইট্রোজেন। নাইট্রোজেন অনুপস্থিত। কে সর্বপ্রথম এই জিব্বেরেলিন এর উপস্থিতি লক্ষ্য করেন? কোথায় লক্ষ্য করেন? একজন বিজ্ঞানী, নাম হচ্ছে কোরাসোয়া। কোরাসোয়া, বিজ্ঞানী কোরাসোয়া একটা ছত্রাক, কি নাম, জিব্রেলা ফুজিকুরুই। জিব্রেলা ফুজিকুরুই নামক ছত্রাকে সর্বপ্রথম এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। এর যে রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড, এটাকে আমরা কে লিখব, GA। জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড। ওকে, জিব্বেরেলিন উৎস কি, উদ্ভিদের পরিপক্ক বীজ, মুকুল এবং বীজপত্র, পাতা, এইসব জায়গায় আমরা এই জিব্রেলিনকে পেয়ে যাব। এরপরে জিব্রেলিনের কাজ নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। মুকুল ও বীজের সুপ্ত অবস্থা, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে কে, জিব্রেলিন। অর্থাৎ জিব্রেলিন হরমোনের প্রভাবে বীজ অঙ্কুরিত হয় এবং মুকুল অঙ্কুরিত হয়। ওকে, এটা হলো জিব্রেলিনের 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে জিব্রেলিন ফলের বৃদ্ধিতেও সাহায্য করে। ফলের বৃদ্ধিতে সাহায্য করে, ফলের বৃদ্ধি, বিশেষ করে আঙ্গুর, নাশপাতি, এইসব ফলের বৃদ্ধিতে জিব্রেলিন সাহায্য করে এবং এদের সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। তৃতীয় কাজ হচ্ছে জিব্রেলিনের উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি করে, উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। জিব্রেলিন কি করে, পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। পর্বমধ্যের, অক্সিন কি করেছিল, অগ্রভাগের বৃদ্ধি ঘটায়, আর জিব্রেলিন কি করে, পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। তাহলে এই একটা যদি আমরা উদ্ভিদ দেখি, এইটাকে আমরা বলবো পর্ব, হ্যাঁ, এই অংশটাকে বলবো পর্বমধ্য, তাই না? কোনটাকে, এই অংশটা হলো পর্বমধ্য, যেখান থেকে শাখাটা সৃষ্টি হয়েছে এটাকে বলবো পর্ব, এটা হলো পর্ব। এই দুটো পর্বের মাঝের অংশ হচ্ছে পর্বমধ্য। এই পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়কে জিব্বেরেলিন। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কে, জিব্বেরেলিন। ঠিক আছে, জিব্রেলিন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমরা কাজগুলো এবার দেখে নিই। কি কাজ করছে জিব্রেলিন? মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা। জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে অঙ্কুরিত হতে সাহায্য করে। পর্বমধ্যের বৃদ্ধি, জিব্রেলিন উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। ফলের বৃদ্ধি ঘটায়, জিব্রেলিন ফলের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। আঙুর, নাশপাতি ইত্যাদি ফলের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে আমরা চলে গেলাম তৃতীয় প্রকারের হরমোন। তৃতীয় প্রকারের হরমোন কি? সাইটোকাইনিন। সাইটোকাইনিন, উদ্ভিদের তৃতীয় প্রকারের হরমোন হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের যে রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট, আমি লিখে রেখেছি 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন,
এটা হচ্ছে সাইটোকাইনিনের রাসায়নিক নাম। সাইটোকাইনিনের সংকেত কি? সাইটোকাইনিনের সংকেত হলো C10H9N5O। C10H9N5O এটা হচ্ছে সাইটোকাইনিনের সংকেত। সাইটোকাইনিন এর উৎস কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নারকেলের তরল শস্যে, টমেটোর শস্যে, ভুট্টার শস্যে, নাশপাতির শস্যে আমরা সাইটোকাইনিন পেয়ে যাব। ওকে, এবার আগের মতোই সাইটোকাইনিন হরমোনের কাজ কি? সাইটোকাইনিন হরমোন কি করে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাছ চিরসবুজ হয়ে আছে, তাহলে গাছের পাতা ঝরা বন্ধ রাখতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে, তাহলে এটা হচ্ছে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। সাইটোকাইনিন কী করে? পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। আর কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে কি কি আমরা পড়লাম? 1 নম্বর হচ্ছে সাইটোকাইনিন কি করবে? কোষ বিভাজনে সাহায্য করবে, কোষ বিভাজন। অক্সিন কি করেছিল? অক্সিন আমাদের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করেছিল। এই সাইটোকাইনিন সাধারণত সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে, ঠিক আছে, এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে সাইটোকাইনিনের কাজ কি করে? এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কে? সাইটোকাইনিন। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কে ঘটায়? সাইটোকাইনিন। অর্থাৎ অসংখ্য শাখা প্রশাখা সৃষ্টি এবং তাদের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন। তৃতীয় কাজ হচ্ছে গাছের পাতা ঝরা বন্ধ রাখে। 1 নম্বর কি? কোষ বিভাজন ঘটানো। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। তৃতীয় নম্বর কি? পাতা ঝরা রোধ করে অর্থাৎ পত্রমোচন বিলম্বিত করে। সাইটোকাইনিন উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে পাতার ক্লোরোফিল নষ্ট হওয়া রোধ করে গাছকে অনেকদিন চিরসবুজ রাখে অর্থাৎ বার্ধক্য প্রতিরোধ করে। সাইটোকাইনিন উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে। ওকে, এরপর আমরা কিছু কোশ্চেন এখান থেকে দেখে নেব। উদ্ভিদের এই যে আমরা দেখলাম বিভিন্ন হরমোন বিভিন্ন কাজ করে থাকে, এবার উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা আলোচনা করে। এই ধরনের কোশ্চেন আমাদের থাকতে পারে। তাহলে অক্সিন আমরা কি দেখলাম? অক্সিন হরমোন কি করেছিল? অগ্রস্ত প্রকটতা অর্থাৎ অক্সিন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। জিবরেলিন কি করে? পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়। জিবরেলিন উদ্ভিদের পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়, এটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এবং এটা শেষেরটা কী হবে? এটা অক্সিন হবে না, এটা হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। এটা হবে সাইটোকাইনিন, ঠিক আছে। এরপর আমরা দেখব আরও কিছু কোশ্চেন। একটি প্রাকৃতিক সাইটোকাইনিন হরমোন কি নাম? কাইনেটিন। একটি প্রাকৃতিক সাইটোকাইনিন হরমোন কাইনেটিন। আচ্ছা, আরও 2 ধরনের হরমোনের কথা আমরা বলেছিলাম, একটা ছিল প্রকল্পিত হরমোন আর একটা ছিল গ্যাসীয় হরমোন। একটা প্রকল্পিত হরমোনের নাম ফ্লোরিজেন, এর কাজ কি? ফুল ফোটাতে সাহায্য করা। গ্যাসীয় হরমোনের নাম ইথিলিন, এর কাজ কি? ফল পাকাতে সাহায্য করা। এরপর আমরা চলে গেলাম অন্য একটা টপিক, যেটাকে আমরা বলবো কৃত্রিম হরমোন। মানুষ সবসময় অনুসন্ধানশীল, তাই না? মানুষ কিছু না কিছু করতেই থাকে। এইভাবেই আমরা দেখলাম হরমোন নামক যে পদার্থটা সেটা তো খুব উপকারী। তো আমরা কি একে ল্যাবরেটরিতে সংশ্লেষিত করতে পারবো, তৈরি করতে পারবো? দেখা গেল আমরা ল্যাবরেটরিতে এই হরমোনকে তৈরি করতে পারলাম, এই নাম দেওয়া হয়েছে কৃত্রিম হরমোন। তাহলে কৃত্রিম হরমোন আমরা কাকে বলবো? যে জৈব রাসায়নিক পদার্থকে আমরা ল্যাবরেটরিতে সংশ্লেষ করতে পারলাম, অথচ সেটা প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, তাকে আমরা বলবো কৃত্রিম হরমোন। কি কি কৃত্রিম হরমোন আমরা আবিষ্কার করেছি? IBA ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, NNA ন্যাফথক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D 2,4-ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এইসব কৃত্রিম হরমোন আমরা আবিষ্কার করতে পেরেছি। তাহলে কৃত্রিম হরমোন কাকে বলে? যে হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, তাকে আমরা বলবো কৃত্রিম হরমোন। কি কাজ করে কৃত্রিম হরমোন? কৃত্রিম হরমোনের প্রচুর ব্যবহার আছে। ওকে, কৃত্রিম হরমোন শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে, আবার আগাছা বিনাশ করতে পারে, আবার বীজবিহীন ফল উৎপাদন করতে পারে। খুব ইম্পর্টেন্ট কৃত্রিম হরমোনের কাজ, খুব ইম্পর্টেন্ট। শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি
কৃত্রিম অক্সিন যেমন IBA অর্থাৎ ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড NNA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করে আমরা গোলাপ, জবা, বেল ইত্যাদি গাছের শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। আগাছা বিনাশে 2,4-D ব্যবহার করা হয় এবং বীজবিহীন ফল উৎপাদনে কৃত্রিম অক্সিন IBA, NNA ইত্যাদি প্রয়োগ করে পরাগযোগ্য ও নিষেক ছাড়া আমরা বীজবিহীন ফল উৎপাদন করব, যাকে আমরা বলেছিলাম পার্থেনোকার্পি। তাহলে পার্থেনোকার্পি কাকে বলা হয়? অক্সিজেনের প্রভাবে পরাগযোগ্য ও নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের যে প্রক্রিয়া তাকে আমরা বলবো পার্থেনোকার্পি। ওকে, কমপ্লিট। তাহলে আমরা পুরোপুরি উদ্ভিদ হরমোন আজকে কমপ্লিট করে নিলাম। এর পরের দিন আমরা শুরু করব প্রাণী হরমোন। যদি ক্লাস ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।